আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আশা করি তোমরা সবাই আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তা আমরা এবার একটু পড়াশোনায় আসি। আমি গত ক্লাসে রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে কিছু বলেছিলাম। আজকে আমাদের পড়ার বিষয় হলো বোর পরমাণু মডেল। তোমরা জানো রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা আছে, অর্থাৎ ত্রুটি আছে। এই ত্রুটিগুলি সংশোধন করার জন্যে পরবর্তীতে ম্যাক্স প্লাঙ্ক এর কোয়ান্টাম তত্ত্ব অনুসারে বিজ্ঞানী নিলস বোর পরমাণু গঠন সম্পর্কে কিছু প্রস্তাব করেন। পরমাণুর কোয়ান্টাম তত্ত্বের মূল বিষয়টি হলো যে কোনো চার্জযুক্ত কণা যখন আবর্তন করতে থাকে, অর্থাৎ ঘুরতে থাকে, তখন তারা একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করে, আর এই শক্তি দ্বারা আলোকরশ্মি তৈরি হয়। এই শক্তি দ্বারা যে আলোকরশ্মি তৈরি হয়, শক্তি সেই আলোকরশ্মির ফ্রিকোয়েন্সির সমানুপাতিক হয়। যেমন শক্তিকে আমরা যদি ই দ্বারা প্রকাশ করি, সমানুপাতিক ফ্রিকোয়েন্সি নিউ, ফ্রিকোয়েন্সিকে নিউ দ্বারা প্রকাশ করা হয়। আমরা যদি সমানুপাতিক চিহ্নকে উঠাইয়ে দেই, তাহলে একটা ধ্রুবক আসে। প্লাঙ্কের নাম অনুসারে একে প্লাঙ্কের ধ্রুবক বলা হয়, অর্থাৎ ই ইকুয়াল টু এইচ নিউ। এইখানে তোমার ই হলো এনার্জি বা শক্তি, যে শক্তিটুকু বিকিরণ করে। এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক, এই ধ্রুবকের একটা নির্দিষ্ট মান আছে। নিউ হলো যে আলোকরশ্মি তৈরি হয় তার ফ্রিকোয়েন্সি। বোর তার পরমাণু মডেলের প্রস্তাবকে 3 ভাগে ভাগ করে উল্লেখ করেন। 1 নম্বর প্রস্তাব হলো শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব। সম্পর্কিত প্রস্তাব। এই শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাবে উনি বলছেন যে পরমাণুর নিউক্লিয়াসের চতুর্দিকে কতগুলো স্থায়ী বৃত্তাকার কক্ষপথে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন অনবরত এরকম কি করে ঘুরতে থাকে। যেমন এটা যদি পরমাণু নিউক্লিয়াস হয়, এই যে কতগুলি স্থায়ী এবং বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন সমূহ, এগুলি ইলেকট্রন যদি বোঝায়, ইলেকট্রন সমূহ এরকম অনবরত ঘুরতে থাকে। এরকম নিজস্ব কক্ষপথে ইলেকট্রন ঘূর্ণনের সময় কোনো শক্তি বিকিরণ বা শোষণ করে না। এই কক্ষপথগুলিকে শক্তি স্তর বলা হয়। নিউক্লিয়াস থেকে যে কক্ষপথের দূরত্ব যত বেশি, অর্থাৎ যে কক্ষপথ যত বেশি দূরে, তার শক্তি তত অধিক। আর এই কক্ষপথগুলিকে প্রধান কোয়ান্টাম সংখ্যা n দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ n ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে 1 নম্বর শক্তি স্তর, 2 হলে 2 নম্বর শক্তি স্তর, 3 হলে 3 নম্বর শক্তি স্তর ইত্যাদি। যেমন এটা নিউক্লিয়াসের সবচেয়ে কাছের শক্তি স্তর, তাই এটা হলো 1 নম্বর শক্তি স্তর। এটা তারপরে এটা হলো 2 নম্বর শক্তি স্তর। এরপরে আরও যত শক্তি স্তর থাকবে নিউক্লিয়াসের নিকট থেকে দূরের দিকে এরকম ক্রমান্বয়ে হিসাব করে যেতে হবে।
তো তার বর্ণনা অনুসারে 1 নম্বর শক্তি স্তরে চেয়ে 2 নম্বর শক্তি স্তরের শক্তি বেশি, 2 নম্বর শক্তি স্তরে চেয়ে 3 নম্বর শক্তি স্তরের শক্তি আরও বেশি। আর এই শক্তি স্তরগুলির প্রদান কণার সংখ্যা n দ্বারা প্রকাশ করা হয়, n এর মান 1, 2, 3 ইত্যাদি। এ হলো তার শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব। তারপরে 2 নম্বরে হলো কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাবে বলা হয়েছে যে প্রত্যেকটা ইলেকট্রন তার নিজস্ব কক্ষপথে যখন আবর্তন করতে থাকে, ঘুরতে থাকে, তখন তার কৌণিক ভরবেগ থাকে। এই কৌণিক ভরবেগ হলো h/2π এর গুণিতক। h/2π এর গুণিতক, অর্থাৎ কৌণিক ভরবেগ mv r equal to n h/2π। এখানে m হলো ইলেকট্রনের ভর, b ইলেকট্রনের বেগ, আর ইলেকট্রনটি যে কক্ষপথে আবর্তন করে, এখানে যদি ইলেকট্রন থাকে এ তার ব্যাসার্ধ। n হলো কোয়ান্টাম সংখ্যা, সে ইলেকট্রনটি কয় নম্বর শক্তি স্তরে আছে। যদি 1 নম্বর শক্তি স্তরে থাকে তাহলে n এর মান 1, 2 নম্বর শক্তি স্তরে থাকলে n এর মান 2, 3 নম্বর শক্তি স্তরে থাকলে n এর মান 3। এইভাবে ক্রমান্বয়ে বসতে থাকবে। আর এই প্লাঙ্কের ধ্রুবক এর একটা নির্দিষ্ট মান আছে। এই ধ্রুবকের মানগুলি তোমাদের মুখস্থ রাখতে হবে। এইচ এর মান 6.626 × 10⁻37 কিলোজুল সেকেন্ড। পায়ের মান আমরা সবাই জানি। এটা একটা সূত্র বটে, অঙ্ক করা সূত্র। কোনো একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করতে আমাদের এই সূত্র প্রয়োগ করতে হবে। এ হলো কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। 3 নম্বরে আরেকটা প্রস্তাব উনি করেছেন, সেটা হলো শক্তির বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। শক্তির বিকিরণ সম্পর্কিত প্রস্তাবে বলা হয়েছে যে ইলেকট্রন এক শক্তি স্তর থেকে আর এক শক্তি স্তরে লাফিয়ে লাফিয়ে এরকম চলতে পারে। কীরকম? আমরা যদি চিত্রের মাধ্যমে দেখি যে এটা যদি পরমাণুর নিউক্লিয়াস হয়, এটা যদি প্রথম শক্তি স্তর হয়, এটা যদি দ্বিতীয় শক্তি স্তর হয়, এটা যদি তৃতীয় শক্তি স্তর হয়, এরকম ইলেকট্রন এই প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে যাইতে পারবে, আবার দ্বিতীয় থেকে এরকম তৃতীয় যাইতে পারবে। ঠিক উল্টা দিকে আবার তৃতীয় থেকে দ্বিতীয়তে আসতে পারবে, আবার দ্বিতীয় থেকে এরকম প্রথমে আসতে পারবে। ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরের দিকে যায় তাহলে তাকে শক্তি শোষণ করতে হবে। কারণ আমরা জানি প্রথম শক্তি স্তরের চেয়ে দ্বিতীয় শক্তি স্তরের শক্তি বেশি, কাজেই সেইখানে যাইতে হলে তার শক্তি শোষণ করতে হবে। আবার দ্বিতীয় থেকে
তৃতীয় শক্তি স্তরে স্থানান্তরিত হতে হলে সেখানেও তাকে শক্তি শোষণ করতে হবে। এখন প্রশ্ন হলো কতটুকু শক্তি শোষণ করবে। এই শোষণকৃত শক্তির পরিমাণ হলো যে ডেল্টা ই ইকুয়াল টু E2 বিয়োগ E1, অর্থাৎ একটা ইলেকট্রন যদি প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে যায় তাহলে দ্বিতীয় শক্তি স্তরের শক্তি হলো E2 আর প্রথম শক্তি স্তরের শক্তি হলো E1। এই E2 থেকে E1 বিয়োগ করলে যে মানটি পাওয়া যাবে ঠিক অতটুকু পরিমাণ শক্তি তাকে শোষণ করতে হবে। আমরা যদি উদাহরণ হিসাবে ধরে নেই যে প্রথম শক্তি স্তরের শক্তি 5 কিলো জুল ধরে নিলাম, দ্বিতীয় শক্তি স্তরের শক্তি 7 কিলো জুল, তাহলে ইলেকট্রনটি প্রথম শক্তি স্তর থেকে যদি দ্বিতীয় শক্তি স্তরে যেতে চায় তাকে 7 বিয়োগ 5 অর্থাৎ 2 কিলো জুল শক্তি শোষণ করতে হবে। আর এই শোষণকৃত শক্তি দ্বারা আলোক রশ্মি তৈরি হবে। এই আলোক রশ্মিকে বলা হয় শোষণ বর্ণালী বা অন্ধকার বর্ণালী। অপরদিকে যদি ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে, যেমন দ্বিতীয় শক্তি স্তর থেকে যদি প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আসে তাহলে তাকে শক্তি ত্যাগ করে আসতে হবে, কারণ দ্বিতীয় শক্তি স্তরের শক্তি আমরা ধরছি 7 কিলো জুল, প্রথম শক্তি স্তরের শক্তি ধরছি 5 কিলো জুল। বিয়োগ করলে ঠিক এই সূত্র অনুসারে 2 কিলো জুল শক্তি তাকে ত্যাগ করতে হবে। আর এই ত্যাগকৃত শক্তি দ্বারা আলোক রশ্মি তৈরি হবে, আর সেই আলোক রশ্মিকে বলা হয় বিকিরণ বর্ণালী বা উজ্জ্বল বর্ণালী। এ হলো আমাদের পরমাণুর মডেল সম্পর্কে, বোর পরমাণুর মডেল সম্পর্কে 3টি প্রস্তাব ছিল, যে প্রস্তাবগুলি আমি এখানে উল্লেখ করলাম। এর পরবর্তী ক্লাসে আমরা বোর পরমাণু মডেলের যে কিছু ত্রুটি বা সীমাবদ্ধতা এবং কিছু সফলতা আছে এগুলি নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত পড়াশোনা করো, এই প্রত্যাশা রেখেই শেষ করছি। আসসালামু আলাইকুম।